আমি আজকে সংক্ষেপে কিছু গাইডলাইন অথবা আমার অভিজ্ঞতা শেয়ার করব যে কিভাবে জিওলজিতে ক্যারিয়ার করতে চায় এবং স্কলারশিপ নিয়ে জাপানে আসতে চায়। জিওলজি এই সাবজেক্টটা নিয়ে ভবিষ্যতে ক্যারিয়ার করতে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে। জিওলজিতে ক্যারিয়ার করতে চাইলে কি করা উচিত এবং কি করা যায়, মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি এখন জাপানের একটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে রয়েছি, অনেক উপরে, এটা পাহাড়ের উপরে একটি ক্যাম্পাস এবং আমার চারিদিকে মূলত পাহাড়, চারিদিকে পাহাড়। যাই হোক, এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে জিওলজি নিয়ে স্টাডি করার জন্য। বাংলাদেশ থেকে যারা জিওলজি নিয়ে পড়াশোনা করতে চায় অথবা ইন্ডিয়া থেকে, মূলত এই ভিডিওটি তাদের জন্যই হতে চলেছে। আমি আজকে সংক্ষেপে কিছু গাইডলাইন অথবা আমার অভিজ্ঞতা শেয়ার করব যে কিভাবে জিওলজিতে ক্যারিয়ার করতে চায় এবং স্কলারশিপ নিয়ে জাপানে আসতে চায়। বিশেষ করে জাপান হলো একটা বেস্ট কান্ট্রি জিওলজিতে ক্যারিয়ার করার জন্য, কারণ জাপানের যে লোকেশন, এটা মূলত অনেক পাহাড় বেষ্টিত এবং আমরা যারা দ্বীপ রাষ্ট্র, অনেকগুলো দ্বীপ রয়েছে এবং এখানে জিওলজির স্টাডি করার জন্য পর্যাপ্ত আউটক্রপ রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, ল্যাব ফ্যাসিলিটিস রয়েছে এবং সর্বোপরি এখানকার মানুষগুলো, বিশেষ করে সাধারণ মানুষগুলো কিন্তু জিওলজি সম্বন্ধে ধারণা রাখে এবং বিশ্ববিদ্যালয় লেভেলে তো অবশ্যই রয়েছে, কারণ স্টুডেন্টরা জিওলজি পড়ে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জিওলজি সাবজেক্ট রয়েছে। আমি বলতে পারি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু জিওলজি সাবজেক্ট রয়েছে এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো বলা হয়, সেগুলো কিন্তু অনেক হাই র্যাঙ্কিং এর, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ লেভেলে, বিশেষ করে জিওলজি নিয়ে পড়াশোনা করার জন্য। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা জিওলজি নিয়ে কোনো ক্যারিয়ার আসলে ওরা স্কোপ পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি। কারণ আমরা জিওলজি নিয়ে পড়াশোনা করার পরে আমরা এর ফিউচারটা দেখতে পাই না এবং দেখা যায় যে অনেকেই বিভিন্ন মানে অড জবের জন্য আমরা চাকরি খুঁজতে যাই। জিওলজি সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করার পরে, এমনকি পিএইচডি কমপ্লিট করার পরেও অন্যান্য যে সাবজেক্টগুলো, যেমন ডিসিপ্লিন, বিশেষ করে ব্যাংকিং জব সেক্টর অথবা বিভিন্ন যে অন্য লাইনের জিওলজি রিলেটেড স্কোপ আসলে খুব কম বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। কিন্তু জাপানে যদি কেউ প্ল্যান করে থাকে ইন ফিউচার, তাহলে তাদের জন্য কি করণীয়, মূলত আজকের ভিডিওটি সেটাই নিয়ে আমি আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমেই একটা মাইন্ডসেট, অর্থাৎ আপনার জিওলজি কি ভালো লাগে কি। ভালো লাগার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার যেটা প্যাশন, আপনার জিওলজি যদি ভালো লাগে অথবা রিসার্চ করতে ভালো লাগে, স্কলারশিপ নিয়ে জাপানে আসতে ইচ্ছা করে ইন ফিউচার পড়াশোনার প্রথম দিকের সময়গুলোতে, তখন কিন্তু আপনার জাপান হবে বেস্ট কান্ট্রি। আমি মনে করি শুধু জাপান নয়, পৃথিবীর বিভিন্ন দেশ, যেমন আমেরিকা, ইউএসএ, যেমন অস্ট্রেলিয়া রয়েছে, আরো অন্যান্য দেশ, সেখানেও কিন্তু আপনি ক্যারিয়ার করতে পারেন। আর সেখানে আবার আপনার প্রথম যেটা কাজ হবে সেটা হলো মাস্টার্স কমপ্লিট করার আগেই, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেলেই এনরোল করার সময়েই আপনাকে কিন্তু মাইন্ডসেটটা করে রাখতে হবে। মাইন্ডসেটটা কেমন হবে, যে আমি ইন ফিউচার স্কলারশিপ নিয়ে জাপানে যাব এবং জাপানে না, শুধু আমেরিকাতেও হতে পারে। আপনার এই টার্গেট যদি থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি পাবেনই পাবেন, এটা 100% আমি শিওর দিতে পারি। কারণ আমি চেষ্টা করেছিলাম এবং আমি দেখি যে এখানকার অনেক অপরচুনিটি রয়েছে, কারণ আমরা আসলে জানি না এবং আমাদের ল্যাক অফ নলেজ অথবা ল্যাক অফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের এই ফিউচারটা আমরা বুঝতে পারি না বলেই আমরা আসলে এই সুযোগটা নিতে পারি না। কিন্তু অন্যান্য দেশের স্টুডেন্টরা, বিশেষ করে চাইনিজ স্টুডেন্ট, ফিলিপিন থেকে, অন্যান্য দেশ থেকে কিন্তু এখানে আসে, পর্যাপ্ত, ইন্ডিয়া থেকেও আসে। যাক, বাংলাদেশ, ইন্ডিয়া, মূলত আজকের ভিডিওটি তাদের জন্যই হবে যারা আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করতে শুরু করেছেন অলরেডি জিওলজি সাবজেক্ট নিয়ে এবং তারা ইন ফিউচার প্যাশন যদি থাকে জিওলজিতে ক্যারিয়ার করার, তাদের জন্য কি করা দরকার। প্রথমে মাইন্ডসেট, আমি বললাম যে মাইন্ডসেটটাও খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট লেভেলেই কিন্তু আপনার জিওলজি টপিকস নিয়ে খুব ভালো ধারণা রাখতে হবে, কারণ এখানে কোয়ালিটির ভিত্তিতে কিন্তু স্টুডেন্ট সিলেকশন হয়ে থাকে। কারণ সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন স্টুডেন্টরা আসলে অ্যাপ্লিকেশন করে, এখানে সিলেকশন দেওয়া হয় যারা আসলে জিওলজির প্যাশন থাকে, অর্থাৎ প্যাশন শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে তারা কিন্তু প্যাশনটা বুঝতে চেষ্টা করে। অর্থাৎ জিওলজি যারা প্রফেসর রয়েছে, তারা কিন্তু জানতে চায় যে একটা স্টুডেন্টের প্রসপেক্টিভ যে স্টুডেন্ট, তাদের প্যাশন কেমন রয়েছে, জিওলজি সম্বন্ধে তার কি ধ্যান ধারণা এবং তার প্ল্যানটা কি, সে জিওলজিতে কি এক্সপ্লোর করতে চায় এবং কি জানতে চায়, কি শিখতে চায়, কি রিসার্চ করতে চায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্টারভিউর একটা পর্যায়ে তারা খুঁজতে চেষ্টা করে যে স্টুডেন্ট আসলে প্যাশনেবল কিনা, কতটুকু জিওলজি ভালো লাগে তার, সেটা গুরুত্বপূর্ণ।
এবং যখন আপনি ইন্টারভিউ দিবেন তখন কিন্তু এই বিষয়টা খুবই ভালোভাবে আপনাকে তুলে ধরতে হবে যে আমি জিওলজিতে ক্যারিয়ার করতে চাই এবং জিওলজি আমার প্যাশন, অর্থাৎ লাইফ লং একটি টার্গেট নিয়ে তাদেরকে সেভাবে অ্যান্সার গুলো করতে হবে। এটা হলো একটা প্রথম ধাপ। প্রথমে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আপনার জিওলজি টপিকস গুলো, সব ধরনের বিষয়গুলোই কিন্তু আর্থ সায়েন্স অথবা জিওলজি, স্পেসিফিক জিওলজি হয়, জিওলজি সমস্ত বিষয়গুলো আপনার ভালো পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে এবং জানতে হবে, প্রত্যেকটা বিষয়গুলোই ধারণা রাখতে হবে। পরবর্তীতে আপনার ইন ফিউচার আপনার আরো বেশি যে লাইনটা ভালো লাগবে সেই লাইনে আপনি মুভ করতে পারবেন। বিশেষ করে হতে পারে সেডিমেন্টোলজি, অথবা হতে পারে মেটামরফিক, অথবা অথবা ইগনিয়াস রক, বা অন্য অন্য কোনো হাইড্রোলজি, গ্রাউন্ড ওয়াটার অ্যাকুইফার নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন প্লেট টেকটনিক্স হতে পারে, বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু পরবর্তীতে আপনি যেমন প্যালিও আর্থ হিস্ট্রি এক্সপ্লোর করা, সেগুলো বিষয় নিয়ে কিন্তু আপনি পরবর্তীতে মুভ করতে পারবেন। কিন্তু ওভারঅল আন্ডার গ্রাজুয়েট লেভেলে আপনার জিওলজি সম্বন্ধে একটা ওভারঅল ধারণা থাকতে হবে এবং প্রত্যেকটা ধারণাগুলো হবে যাতে একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং প্রিসাইজ এবং সঠিকভাবে আপনাকে উপলব্ধির মাধ্যমে সেগুলো জানার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি প্রথমেই আন্ডার গ্রাজুয়েট লেভেল রেজাল্ট ভালো করতে হবে। আন্ডার গ্রাজুয়েট লেভেলেই বিভিন্ন স্কলারশিপ গুলো দেখতে হবে, সার্চ দিতে হবে, ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলো ভিজিট করতে হবে। আসলে পার্সোনাল কমিউনিকেশন একটি গুরুত্বপূর্ণ, তারপরেও এখন যেহেতু ডিজিটাল যুগ, এখন সবকিছু কিন্তু অনলাইনে আপডেট থাকে, অর্থাৎ কোনো একটা সার্কুলার থাকলে তখন কিন্তু আপডেট অনলাইনে দিয়ে দেয় এবং ইউনিভার্সিটি গুলো অনলাইনে প্রসপেক্টিভ স্টুডেন্ট গুলোকে সার্চ করার জন্য অনলাইনে ওদের অ্যাপ্লিকেশন থাকে এবং কোনো একটা সার্কুলার থাকলেই কিন্তু সেটা দিয়ে দেয়। প্রথম থেকেই কিন্তু বিভিন্ন ওয়েবসাইট গুলো, টার্গেটেড যে ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলো, সেগুলোকে ভিজিট করতে থাকতে হবে এবং দেখতে হবে যে কোন ধরনের রিকোয়ারমেন্ট তারা চায়। সেক্ষেত্রে সেইভাবে আমাদের স্কিলটা ডেভেলপ করতে শুরু করতে হবে। কি কি স্কিল আসলে লাগবে? সফটওয়্যার রিলেটেড যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে তো বেস্ট, একেবারে সুন্দর হবে এই বিষয়টা। যেমন মডেলিং করা, এই ধরনের টপিকস এর মধ্যে আপনি রিসার্চ করতে চান কিনা, এটা ভালো লাগার উপর ডিপেন্ড করছে। সেভাবে আপনার ক্যারিয়ারটা আসলে টার্গেট করে আগাতে থাকতে হবে। এরপর হতে পারে বিভিন্ন ধরনের ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট, যেমন মাইক্রোস্কোপিক থিন সেকশন, যেমন লাইমস্টোন রক, এটা ক্যালসাইট, হ্যাঁ এটা ক্যালসাইট সেডিমেন্টারি রক। এই সেডিমেন্টারি রক রিলেটেড থিন সেকশন করার একটা দক্ষতা থাকতে হবে এবং বিভিন্ন ধরনের যে আইসোটোপ রিলেটেড, অর্থাৎ যে বায়োমার্কার রিলেটেড হতে পারে, সেডিমেন্টারি রক থেকে এক্সট্রাক্ট করে কিন্তু বায়োমার্কার রিলেটেড কাজ করা যেতে পারে। থিন সেকশন রিলেটেড, থিন সেকশন কিভাবে করতে হয় সেগুলো বেসিক ধারণা আপনারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে করতে পারেন এবং এগুলো স্কিল ডেভেলপ, অনেকগুলো স্কিল ডেভেলপ করার মাধ্যমে আপনার সেই দিকে আগাতে থাকতে হবে। এরপর আরো রয়েছে কিছু, যেমন রিসার্চ করার যে পেপার রাইটিং, অর্থাৎ প্রথম থেকেই রিসার্চ করার একটা মনোযোগ দিতে হবে, অর্থাৎ কিভাবে রিসার্চ পেপার রাইটিং করতে হয় এবং কিভাবে একটা পেপার পাবলিশ করতে হয়, এগুলো বেসিক ধারণা থাকবেই। পিয়ার রিভিউ জার্নালে অ্যাটলিস্ট বছরে একটা, দুইটা বা তিনটা, দুটা হলেই বেটার, কারণ খুব বেশি ভালো জার্নালে পাবলিশ করা কিন্তু একেবারে ফ্রিকোয়েন্টলি হয় না। সেক্ষেত্রে লো কোয়ালিটি জার্নাল বাদ দিয়ে আমার মনে হয় যে ভালো কোয়ালিটির জার্নাল পেয়ার রিভিউ, যেমন এলসেভিয়ার গ্রুপের জার্নালগুলোতে কোলাবোরেশন ওয়ার্কের মাধ্যমে ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে কোলাবোরেশন করে তাদের সাথে বিভিন্ন যে ওয়েবসাইট গুলো, বিভিন্ন যে পেয়ার রিভিউ জার্নাল গুলোতে পাবলিশ করার চেষ্টা করতে হবে এবং অ্যাটলিস্ট ৩ থেকে ৪টা যদি পাবলিশ থাকে, পাবলিকেশন থাকে, তাহলে কিন্তু যথেষ্ট, কারণ আন্ডার গ্রাজুয়েট লেভেলেই। অর্থাৎ প্রথম থেকে আপনাকে বোঝাতে হবে যে আপনি রিসার্চ রিলেটেড প্যাশনেবল, কারণ প্যাশনেবল মুখে বললেই তো হবে না, কারণ আপনাকে আউটপুট দেখাতে হবে। আউটপুট দেখানোর একটাই পথ, সেটা হলো যে রিসার্চ পেপার পাবলিশ করা এবং আপডেট থাকতে হবে। দেখা গেল যে ২ বছর পর পর একটা পাবলিশ হচ্ছে, অথবা একেবারে অথর লিস্টের একেবারে শেষের দিকে, সেটা হবে না। প্রথম দিকে থাকার চেষ্টা করতে হবে এবং আপনার ইনিশিয়েশনটা আপনার হতে হবে এবং আপনার প্রফেসরদের সহযোগিতায় আপনার কন্টিনিউয়াসলি পাবলিশ করে যেতে হবে, অর্থাৎ প্রতি বছর একটা বা দুটা করে একটা রেগুলার বেসিসে আপনাকে পাবলিশ করে যেতে হবে। আইএলটিএস স্কোর লাগবে কিনা? আইএলটিএস স্কোর অবশ্যই লাগবে। যদি আপনি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করে মাস্টার্স লেভেলেই এখানে জাপানে পিএইচডি করতে চান, অথবা আন্ডার মাস্টার্স করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আইএলটিএস লাগবে। কারণ জব এক্সপিরিয়েন্স না থাকলে আইএলটিএস স্কোরটা এখানে একটা এক্সট্রা বেনিফিট হিসেবে এবং রিকোয়ারমেন্ট হিসেবে একটা ফুলফিল করবে।
সেক্ষেত্রে আমার সাজেশন হবে যে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পরেই মাস্টার্স যখন এনরোলমেন্ট হয়ে যাবে আপনার বাংলাদেশ অথবা ইন্ডিয়ান যে কোনো ইউনিভার্সিটিতে, তখন আইএলটিএস স্কুলটা আপনার দিতে থাকবে। অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটের কোর্সটা কমপ্লিট করার পরেই আপনি আইএলটিএস স্কুলের জন্য অ্যাপ্লিকেশন করতে থাকবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে আপনি তখন স্কলারশিপের জন্য আবেদন করতে থাকবেন। যেহেতু আপনার জব অভিজ্ঞতা থাকবে না, সেক্ষেত্রে আইএলটিএস স্কুলটা অবশ্যই লাগবে জাপানের জন্য, এবং আমেরিকার জন্য তো অবশ্যই লাগবে, অস্ট্রেলিয়ার জন্য একই কথা। তাহলে আমি সামারি যদি করি তাহলে কি কি লাগবে? এটা হলো যে প্যাশন, প্রথমে প্যাশন একটা থাকতে হবে এবং সেইভাবে টার্গেট করে আগাতে হবে। এরপর রিসার্চ পেপার পাবলিশ করতে হবে কন্টিনিউয়াসলি, নিয়মিতভাবে, এবং জিওলজির বেসিক বিষয়গুলো ধারণা থাকতে হবে। এবং আইএলটিএস স্কোরটা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পর মাস্টার্স লেভেলে গিয়ে আইএলটিএস স্কোর যখন রেডি হয়ে যাবে তখন আপনি বিভিন্ন ইউনিভার্সিটির জন্য সার্চ করতে থাকবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে জাপানে যদি স্কলারশিপ হয়ে যায় তখন আপনি বাংলাদেশের মাস্টার্স অথবা ইন্ডিয়ান মাস্টার্স তখন এটা কুইট করে তখন আপনি আমেরিকা অথবা জাপানে চলে আসতে পারেন। সেটা একটা অপশন হতে পারে। এবং যদি পিএইচডি হয়ে যায় তাহলে পিএইচডি তো আরো বেটার কন্টিনিউ করা যায় এখানে। বিশেষ করে মাস্টার্স লেভেলে এনরোলমেন্ট হওয়ার পরে সাধারণত প্রোগ্রাম থাকে যেগুলোতে পিএইচডি এনরোলমেন্ট করা যায়। এর মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে জাপানে যেমন আইজিপিএস। এই প্রোগ্রামটাতে মূলত মাস্টার্স লিডিং প্রোগ্রাম। সেক্ষেত্রে মাস্টার্স অ্যাপ্লিকেশন করলে কিন্তু কন্টিনিউ পিএইচডি কন্টিনিউ করা যাবে। তো যাই হোক, এই হলো আজকের গাইড। আমার মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে, সংক্ষিপ্ত ভিডিও। ভালো লাগলে সবাইকে লাইক শেয়ার করতে বলবো। ধন্যবাদ সবাইকে যারা জিওলজিতে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য আজকের এই শর্ট ভিডিও। বাই বাই।